না মা, আজও আহমদ মুসার কোনো খোঁজ মেলেনি। নিচু কণ্ঠে বিষণ্ণ মুখে বলল সুরিনামের নতুন প্রধানমন্ত্রী আহমদ হাত্তা। পাশে আরেক সোফায় মাথা নিচু করে দুহাতের তালুতে মুখ রেখে বসেছিল ফাতিমা নাসুমন। ছলছল করছে তার দুই চোখ। বলল, আমার খুব খারাপ লাগছে আব্বা। তুমি কিডন্যাপ হবার পর তোমাকে খুঁজে পেতে আহমদ মুসার সময় লাগেনি, কিন্তু আজ কয়েক দিনেও তোমার গোটা পুলিশ বাহিনী মিলেও আহমদ মুসার সন্ধান করতে পারল না। আহমদ মুসার পাশে আমাদের গোটা পুলিশ বাহিনীকেও দাঁড় করানো চলে না মা। তুমি তো জানো, গোটা মার্কিন গোয়েন্দা ও পুলিশ বিভাগ বছরের পর বছর ধরে যা পারেনি আহমদ মুসা তাই পেরেছে। তবু মা, আমাদের পুলিশ বাহিনী চেষ্টার কোনো ত্রুটি করছে না। পারামারিবর সন্দেহজনক প্রতিটি বাড়ি ঘর তারা তন্ন তন্ন করে খুঁজছে। মনে হচ্ছে আহমদ মুসা পারামারিবতেই নেই, বলল আহমদ হাত্তা। আমার মনে হয় রঙ্গলালরা জানে আব্বা, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বলল ফাতিমা নাসুমন। পুলিশ তাকে নজরে রেখেছে, কথা বলেছে তার সাথে। আমিও তাকে ডেকেছিলাম, কথা বলেছি, সব দোষ সে স্বীকার করেছে। তবে আমাকে কিডন্যাপ করা ও আমার ড্রাইভার আহমদ মুসা উধাও হবার ব্যাপারে সে কিছুই জানে না বলে জানিয়েছে। তাদের অজান্তে মাফিয়ারা কিছু করতে পারে তাদের লোক হত্যার প্রতিশোধ নেবার জন্যে। আমি বন্দি অবস্থায় তাদের যে কথা শুনেছি তাতে রঙ্গলালের কথা সত্য। মাফিয়াদের সব রাগ আহমদ মুসার উপর। তারা নিশ্চিত যে আহমদ মুসার হাতেই তাদের লোক মরেছে। ভয়ে উদ্বেগে আরও ফ্যাকাশে হয়ে উঠল ফাতিমা নাসুমনের মুখ। বুক তার থরথর করে কেঁপে উঠল। আহমদ মুসা তো ওদের হাতেই পড়েছে। আর চিন্তা করতে পারল না ফাতিমা। তার পিতা থামলেও কোনো কথা সে বলতে পারল না। তার পিতা প্রধানমন্ত্রী আহমদ হাত্তায় আবার কথা বলল, আমার খুব খারাপ লাগছে মা। সারা রাত ধরে এই আনন্দ প্রোগ্রামটা আমি করতে পারিনি, কিন্তু দেশের রেওয়াজ হিসাবে আমাকে রাজি হতে হয়েছে। তোমার মতোই আমারও অনুষ্ঠান ভালো লাগছে না বলে এখানে বসে আছি। সরি আব্বা, রাষ্ট্রের যে নিয়মনীতি তা তো মেনে চলাই উচিত। বুক থেকে উদ্বেগের পাথরটা সরাতে পারছি না বলেই হই হুল্লোড় থেকে একটু দূরে সরে এসেছি, বলল ফাতিমা। তার জন্য আমাদের উদ্বেগ স্বাভাবিক মা। তার সাহায্য না পেলে প্রধানমন্ত্রী হওয়া দূরের কথা, ওদের হাতে আটক অবস্থাতেই হয়তো আমার জীবন শেষ হয়ে যেত। তোমারও দেখা পেতাম না। বলতে বলতে আহমদ হাত্তার কণ্ঠ কান্নায় ভারী হয়ে উঠল। তার দু চোখ অশ্রুতে ভরে উঠেছে। ফাতিমা নাসুমন উঠে দাঁড়ালো। ধীরে ধীরে উঠে এলো তার আব্বার কাছে। আস্তে পিতার কাঁধে হাত রেখে বলল, আব্বা, তুমি দুর্বল হয়ে পড়বে না? তুমি ভেঙে পড়লে আমরা আশ্রয় পাবো কোথায়? এতক্ষণ তোমার অনুষ্ঠানের বাইরে থাকা ভালো দেখাচ্ছে না। চলো আব্বা, আমি যাচ্ছি তোমার সাথে। ফাতিমার কথা শেষ হতেই দরজায় প্রধানমন্ত্রীর পিএস এর কণ্ঠ শোনা গেল। সে ভেতরে আসার অনুমতি চাচ্ছিল। আহমদ হাত্তা তাড়াতাড়ি রুমাল দিয়ে চোখ মুছে বলল, এসো। পিএস ঘরে ঢুকে বলল, স্যার, পুলিশ প্রধান ও গোয়েন্দা প্রধান আপনার সাথে কথা বলতে চান। যাও, আসতে বলল প্রধানমন্ত্রী। চলে গেল পিএস। আহমদ হাত্তা ঘড়ির দিকে তাকালো, বলল ফাতিমাকে লক্ষ্য করে, মা, রাত 3টা বাজে। তুমি পাশের ঘরে গিয়ে রেস্ট নাও, আমি তোমাকে ডাকব। ধন্যবাদ আব্বা, বলে ফাতিমা চলে গেল পাশের ঘরে। ঘরে ঢুকল পুলিশ প্রধান আলী সিলভু ও গোয়েন্দা প্রধান আহমদ শিফু। প্রধানমন্ত্রী আহমদ হাত্তা উঠে ওদের স্বাগত জানিয়ে বলল, মিস্টার আলী এবং মিস্টার আহমদও কোনো খবর পেলেন? পুলিশ প্রধান আলী সিলভু ও গোয়েন্দা প্রধান আহমদ সিফু বলল, তাদের চোখে মুখে বিষণ্ণতা। বলল আলী সিলভু, স্যার, গতকাল পর্যন্ত আমরা প্রধানত বিদেশি ও মিস্টার রঙ্গলালদের দলে অবস্থানে আমাদের অনুসন্ধান সীমাবদ্ধ রেখেছিলাম। আমরা আমাদের পুলিশ ও গোয়েন্দা শক্তির গোটাটাই এই কাজে নিয়োজিত করেছিলাম, কিন্তু তার কোনো খোঁজ আমরা পাইনি। আজ আমরা ভিন্ন আরেকটা চ্যানেল ওপেন করেছি। কি সেটা? উদ্গ্রীব কণ্ঠে বলল প্রধানমন্ত্রী আহমদ হাত্তা। পুলিশ প্রধান আলী সিলভু গোয়েন্দা প্রধান আহমদ শিফুকে লক্ষ্য করে বলল, বলুন মিস্টার আহমদু, আপনি তো বিষয়টা প্রত্যক্ষভাবে ডিল করেছেন। নড়ে চড়ে বসল গোয়েন্দা প্রধান আহমদ শিফু। বলল সে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে, স্যার, আমাদের বিশ্বাস এবং রঙ্গলালের সাথে আলোচনা করে যা বুঝেছি, আটক করার ঘটনাটা একটা মাফিয়া গ্রুপের দ্বারা সংঘটিত হয়েছে এবং আমরা নিশ্চিত রঙ্গলাল সাহেবরা
যে মাফিয়া গ্রুপকে হায়ার করে এনেছিল ঘটনাটা তারাই ঘটিয়েছে। আমরা গোয়েন্দা প্রধান আহমাদুস শিফের কথা শেষ হল না, তার আগেই কথা বলে উঠল প্রধানমন্ত্রী। তারা কোন গ্রুপ, কোথাকার, তাদের নেতাকে? এটা কি রঙ্গলালরা বলেছে? স্যার, রঙ্গলালরা তা বলতে পারেনি, আর মাফিয়ারা কখনোই তা জানতে দেয়নি, বলল আহমাদুস শিফু। ইয়েস, আপনার কথা শেষ করুন মিস্টার আহমাদু, প্রধানমন্ত্রী বলল। ইয়েস স্যার, বলে আহমাদুস শিফু আবার কথা শুরু করল। স্যার, আন্ডারওয়ার্ল্ডের এক বিদেশি গ্রুপের সাথে আজ যোগাযোগ করেছি। ব্রুকোপন্ডোর ঘটনায় যারা নিহত হয়েছে এবং আপনাকে উদ্ধারের ঘটনায় যারা নিহত হয়েছে, সেই বিদেশি মাফিয়াদের লাশের ছবি আমরা তাদের দেখিয়েছি। তারা দেখিয়ে বলেছে নিহত লোকরা কিনিক কোবরার মাফিয়া দলের সদস্য। ওরা শুনেছে কিনিক কোবরার নেতাও নাকি এখন পারামারিবতে। কিনিক কোবরা কারা? জিজ্ঞেস করে প্রধানমন্ত্রী। কিনিক কোবরা মধ্য আমেরিকার একটা দুর্ধর্ষ মাফিয়া চক্র। গুয়েতামালায় ওদের হেডকোয়ার্টার হলেও গোটা আমেরিকা জুড়েই ওরা ঘুরে বেড়ায়। কখন কোথায় থাকে তার ঠিক নেই, বলল গোয়েন্দা প্রধান আহমাদুস শিফু। রঙ্গলালরা তাহলে এদেরকে হায়ার করেছিল? জিজ্ঞেস করল প্রধানমন্ত্রী। তাই তো প্রমাণ হচ্ছে স্যার, বলল গোয়েন্দা প্রধানই। আসল কথা কি হয়েছে? তাদের কাছে কোনো সহযোগিতা চেয়েছে? জিজ্ঞেস করল প্রধানমন্ত্রী আহমাদ হাত্তা, তার কণ্ঠে অধৈর্য ভাব। ঠিক ফরমাল সাহায্য আমরা চাইনি, তবে কোনো সাহায্য তাদের করার আছে কিনা এমন প্রশ্ন আমরা তুলেছিলাম। তারা যে জবাব দিয়েছে তাতে আমাদের ইতিবাচক বলে মনে হয়নি। তারা বলেছে কিনিক কোবরা তাদের সিনিয়র দল, তাদের সাথে সংঘাতে নামা ওদের জন্য অসৌজন্যমূলক হবে, বিশেষ করে কিনিক কোবরা যখন তাদের কোনো ক্ষতি করেনি। তারা আরও বলেছে কিনিক কোবরার মতো দুর্ধর্ষ গ্রুপ আর আমেরিকায় নেই। কোনো অপারেশনে তাদের লোক মারা যাবার কোনো নজির নেই, অথচ সুরিনামে এই পর্যন্ত তারা প্রায় 1.25 ডজনের মতো লোক হারিয়েছে। এর ভয়াবহ রকমের প্রতিশোধ না নিয়ে ওরা ছাড়বে না। থামল গোয়েন্দা প্রধান। কিনিক কোবরার কোনো লোকেশন বা ঠিকানা পেয়েছে কিনা তারা? প্রধানমন্ত্রী আহমাদ হাত্তার আবার জিজ্ঞাসা। কেন কিনিক কোবরা সুরিনামে? এই কৌতূহল থেকে তারা নিজেরাই কিনিক কোবরার সন্ধান শুরু করেছে, কিন্তু এখনও পায়নি তাদের ঠিকানা। তাহলে এখন এগোবেন কোন পথে? জিজ্ঞেস করল প্রধানমন্ত্রী আহমাদ হাত্তা। স্যার, গুয়েতামালা সরকারকে অনুরোধ করেছি কিনিক কোবরা মাফিয়া গ্রুপের প্রধান সহ তার লোকদের ফটো সরবরাহ করতে। আশা করছি সত্তরই আমরা পেয়ে যাব। ফটোগুলো পেলে আমরা চিরুনি তল্লাশিতে নেমে যাব, বলল গোয়েন্দা প্রধান আহমাদুস শিফু। প্রধানমন্ত্রী আহমাদ হাত্তা কিছু বলার জন্য মুখ খুলেছিল। সে সময় বেজে উঠল তার পাশের মোবাইলটা। আহমাদ হাত্তা মোবাইলটা হাতে তুলে নিল। সালাম বিনিময়ের পর ওপারের কথা শুনে ভ্রু কুঞ্চিত হল আহমাদ হাত্তার। বলল, ঠিক আছে, তোমরা দরজা খুলো না, আর যতটা পারো বাধা দাও, আমাদের পুলিশ যাচ্ছে, বলে টেলিফোন রেখে দিল আহমাদ হাত্তা। উত্তেজিত সে। পুলিশ প্রধান আলী সিলেফু, গোয়েন্দা প্রধান আহমাদুর চোখে উদ্বেগ ফুটে উঠেছে। তারা উদ্গ্রীবভাবে অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর কথার। টেলিফোন রেখে দিয়ে আহমাদ হাত্তা বলে উঠল, মিস্টার আলী সিলেফু, আপনি তাড়াতাড়ি টেক স্টেটে ওভান্ডোদের বাড়িতে পুলিশ পাঠান। নতুন পুলিশ কমিশনার সাহেব যেন নিজে একটা বড় দল নিয়ে সেখানে যান। কি ঘটনা স্যার? বলল পুলিশ প্রধান আলী সিলেফু। ওভান্ডোর বাড়িতে কে বা কারা হামলা করেছে? হামলাকারীরা তাদের ঘরের দরজা ভাঙতে চাচ্ছে, বলল প্রধানমন্ত্রী এক নিঃশ্বাসে। ও আল্লাহ, বলে উঠল পুলিশ প্রধান ও ঘুরে লোক এবং ঘুরে দাঁড়ালো। বলল, স্যার, পুলিশ কমিশনার সাহেব এখানে আছেন, আমি তাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, বলে সালাম দিয়ে যাবার জন্য ঘুরে দাঁড়ালো পুলিশ প্রধান। গোয়েন্দা প্রধান বলল, আমিও উঠতে চাচ্ছি স্যার, অনুমতি দিন, আমিও একটু খোঁজ খবর নেই, বলে উঠে দাঁড়ালো গোয়েন্দা প্রধানও। আপনারা আসুন, আল্লাহ আমাদের সাহায্য করুন, বলে প্রধানমন্ত্রী তার মোবাইলটা আবার তুলে নিল হাতে। ইয়েস বস, আমরা এখন টেরেক স্টেটে। ওভান্ডোদের বাড়ি আমরা ঘিরে ফেলেছি। গেটের 3জন পুলিশ আমাদের ঠেকিয়েছিল, কিন্তু তাদের দিকে স্ট্যান্ড গান তাক করে 3টি $100 নোট তাদেরকে দেখিয়ে বলেছিলাম, তোমরা জান দেবে না টাকা নেবে। তারা টাকাই পছন্দ করেছে, তবে তাদের অনুরোধে তাদেরকে ক্লোরোফর্ম দিয়ে ঘুম পাড়াতে হয়েছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল লিওনার্দো। টেলিফোনের ওপারান্ত থেকে জবাব এলো, ধন্যবাদ লিওনার্দো, কিন্তু আসল কাজটা ঠিকমতো হওয়া চাই। যে কোনো মূল্যে ওদের বাড়িতে ঢুকতে হবে, বাড়ির সবাইকে বেঁধে ফেলে বাড়ি দখল করে বসে থাকতে হবে।
আজ রাতে আহমাদ মুসা অবশ্যই সেখানে যাবে। গেলে দরজা খুলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে হবে আহমাদ মুসা ও লিন্ডার উপর। তাদের দুজনকে আমি জীবন্ত চাই, লিওনার্দো। আমার দেহের যত ফোঁটা রক্ত ওরা ঝরিয়েছে, প্রতি ফোঁটা রক্তের মূল্য আমি ওদের গা থেকে তুলব। ঠিক আছে? ও প্রান্তের কণ্ঠ থেমে গেল। লিওনার্দো বলে উঠল, ইয়েস বস, আমরা সব বুঝেছি, আমরা আপনার নির্দেশ পালন করব। থামল লিওনার্দো। ও প্রান্ত থেকে কথা ভেসে এলো আবার, চেষ্টা করবে দরজা না ভেঙে এবং দরজায় কোনো গুলি গোলার দাগ না রেখে প্রবেশ করতে। আহমাদ মুসার চেয়ে ধড়িবাজার কেউ নেই। সে সব দেখলে সন্দেহ করবে এবং সরে পড়তে পারে। সে সুযোগ তাকে দেয়া যাবে না লিওনার্দো। থামল ওপারের কণ্ঠ। লিওনার্দো বলল, ইয়েস বস, আমরা এই চেষ্টাই করব। আরেকটা কথা বস, আমরা যদি কয়েকজন বারে অবস্থান করি এবং কয়েকজন ভেতরে ঢুকে অপেক্ষা করি তাহলে কেমন হয়? তাতে তার পালানো আটকানো যাবে এবং সামনে পিছনে দুদিক থেকে তাকে আক্রমণ করা যাবে, বলল লিওনার্দো। ও প্রান্ত থেকে আবার কথা বলে উঠল, তোমরা যা ভালো বোঝো তাই করো। আমি চাই তারা তোমাদের হাতে ধরা পড়ুক, তা যেভাবেই হোক। আমি আর ভাবতে পারছি না। জানি আপনার খুব কষ্ট হচ্ছে বস। অপারেশনের পর সব ঠিক হয়ে যাবে। অপারেশনের সব কিছু ঠিকঠাক হয়ে যায়নি ইতোমধ্যে? থামল লিওনার্দো। ওপার থেকে বলল, হ্যাঁ লিওনার্দো, ডাক্তার প্রস্তুত, অপারেশনের সব কিছু প্রস্তুত। অপারেশনের টেবিলে শোবার আগে তোমাকে এই টেলিফোন করেছি। থামল ওপারের কণ্ঠ। লিওনার্দো বলল, ঈশ্বর সাহায্য করুন। ধন্যবাদ, গুড বাই লিওনার্দো, বলল ওপারের কণ্ঠ। ওপার থেকে লাইন কেটে গেছে। লিওনার্দো মোবাইল অফ করে পকেটে রাখল। টেলিফোনের ওপ্রান্ত থেকে লিওনার্দোর সাথে কথা বলল ভীষণভাবে আহত জোয়াও লেগার্ট। আহমাদ মুসা ও লিন্ডা জোয়াওকে আহত অবস্থায় রেখে চলে আসার পর সে বহু কষ্ট শরীরের সব শক্তি ব্যবহার করে উঠে আসে আন্ডারগ্রাউন্ড কক্ষ থেকে উপরে তার যোগাযোগ কক্ষে। টেলিফোন করে পারামারিবো শহরে অবস্থানকারী তার প্রধান সহকারী লিওনার্দোকে সব কথা তাকে জানিয়ে নির্দেশ দেয় তখনই টেরেক স্টেটে ওভান্ডোদের বাড়িতে অভিযান চালাতে সবটা জনশক্তি দিয়ে। নির্দেশ পাওয়ার সাথে সাথে লিওনার্দো তার 11 জন কমান্ডো নিয়ে যাত্রা করে টেরেক স্টেটে ওভান্ডোদের বাড়িতে। রাত 2:45টার মধ্যে তারা টেরেক স্টেটের বাইরে গেটে পৌঁছে যায়। জও লেগার্টের সাথে কথা বলে টেলিফোন পকেটে রেখে দিয়ে মুখ তুলল তার সহকারীর দিকে। বলল, ওদিকে কি খবর? ধাক্কিয়ে ডাকাডাকি করে দরজা খোলানো যাবে না। প্রথমে দু একটা কথা বলেছে, এখন একেবারে নীরব, বলল লিওনার্দোর সহকারী রবার্তো। বস বলেছেন বাইরের দিকে দরজা ভাঙা যাবে না, কিংবা গুলি করে তালা আনলক বা ছিটকিনে নষ্ট করা যাবে না, কারণ বাইরে থেকেই বাড়িতে কিছু ঘটেছে, এটা আঁচ করতে পারলে আহমাদ মুসা পালিয়ে যাবে, বলল লিওনার্দো। তা হবে কেন? আমরা তাকে পালাতে দেব কেন? আমরা যদি চারদিকে উৎপেতে থাকি পালাতে পারবে কেমন করে সে, বলল রবার্তো। তোমার যুক্তিও তোমার মতে অনেকটা, কিন্তু বস অতি সাবধানী। তিনি আহমাদ মুসা ও ম্যাডাম লিন্ডাকে চার দেয়ালের মধ্যে ঢুকাতে চান, তারপর তাদের উপর ঝাঁপিয়ে পড়ার কথা বলেছেন। তার কথায় বাস্তবতা আছে। আহমাদ মুসাকে তিনি আমাদের চেয়ে বেশি চেনেন। জানো, কিছুক্ষণ আগে দুর্ভেদ্য বন্দিখানা থেকে আমাদের ক্লিনিক কোবরার 8 জনকে হত্যা করে এবং বসকে মারাত্মক আহত করে লিন্ডা ও তার মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে। কল্পনা করতে পারো কত বড় ধড়িবাজ কুশলী সে। বন্দী অবস্থায় 8 জনকে হত্যা করে যে পালিয়ে আসতে পারে, আমরা 11 জন বাইরে লড়াই করে তাকে হারাতে পারবো, এ নিশ্চিত দাবি আমরা কি করতে পারি? এই কারণেই বস চান নিঃসন্দেহ মনে অপ্রস্তুত অবস্থায় যেন সে আমাদের ফাঁদে পা দেয়, তার ব্যবস্থা করতে। থামল লিওনার্দো। অপ্রস্তুত তিনি নাও তো থাকতে পারেন। আমরা এসেছি, দরজা ধাক্কিয়েছি, ভেতরে ঢোকার চেষ্টা করেছি, এসব বিষয় ভেতরে সবার জানা হয়ে গেছে এবং আমরা যে তাদের শত্রুপক্ষ সে সম্বন্ধে তাদের কোনো সন্দেহ নেই। যদি তাই হয় তাহলে এতক্ষণে বিষয়টা তারা পুলিশে জানিয়ে দিয়েছে, বলল রবার্তো। কিন্তু টেলিফোনের সব লাইন তো আমরা কেটে দিয়েছি, বলল লিওনার্দো। মোবাইল যদি ওদের থাকে, বলল রবার্তো। ও গড, এ কথা তো মনে আসেনি। আছে কি ওদের কারো মোবাইল, বলল লিওনার্দো। জানি না, কিন্তু আছে ধরে নিতে হবে, বলল রবার্তো। ঠিক বলেছ রবার্তো। কথাটার পর একটু থেমে আবার বলে উঠল লিওনার্দো, রবার্তো, তুমি দুজনকে নিয়ে চলে যাও গেটে। সংজ্ঞাহীন 3 জন পুলিশের পোশাক খুলে নিয়ে তা তোমরা 3 জন পরে নিয়ে গেটে অপেক্ষা করো। পুলিশ যদি আসে তাহলে তারা যেন এই বাড়ি পর্যন্ত পৌঁছতে না পারে তার ব্যবস্থা করবে। কিভাবে করবে
তা তোমরাই ঠিক করবে। তোমাদেরকে ওরা সন্দেহ করবে না, এটাই হবে তোমাদের জন্য বড় প্লাস পয়েন্ট। আর এদিকে ফাঁদ পাতার কাজটা আমরা করছি। থামল লিওনার্দো। লিওনার্দো থামতেই রবার্তো বলে উঠল, যাচ্ছি বস। একটা কথা বলে যাই, আমি বাড়িটার চারদিক ঘুরে দেখেছি। দুর্গের নিয়মে তৈরি বাড়িটা, কোনো প্রাচীর নেই যে টপকে ভেতরে যাওয়া যাবে। চারদিক দিয়ে ঘরের সারি, দরজা ভেঙে ভেতরে ঢুকতে না চাইলে ছাদে উঠতে হবে। আমার বিশ্বাস ভেতরে বাড়ির মাঝখানে একটা চত্বর আছে, ছাদ দিয়ে সেখানে নামতে পারলে বাড়ির লোকেরা সহজে কবজায় আনা যাবে। বলা শেষ করে ধন্যবাদের অপেক্ষা না করে রবার্তো দুজনকে নিয়ে ছুটে চলল গেটের দিকে। গেটের কাছাকাছি চলে এসেছে রবার্তো। পরিষ্কার দেখতে পাচ্ছে তারা গেট, কিন্তু গেট খোলা দেখে রবার্তো বিস্মিত হল। সংজ্ঞাহীন পুলিশ তিনজনকে গেটের এপাশে রেখে গেট তো তারা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল। কে গেট খুলল? যেই খুলুক তাকে প্রাচীর ডিঙ্গিয়ে ভেতরে ঢুকতে হয়েছে। আর যদি কেউ ভেতরে ঢুকে থাকে, গেট খুলে থাকে, তাহলে তো তারা গেটের পাশে সংজ্ঞাহীন পুলিশদেরকেও দেখতে পেয়েছে। আহমাদ মুসা কি এসেছে লিন্ডাকে নিয়ে? না, আহমাদ মুসা গেট বন্ধ দেখলে প্রাচীর ডিঙ্গিয়ে ঢুকবে না। তাছাড়া টেরেক স্টেটে ঢুকবার একটা গোপন পথ নাকি আছে, সেটা আহমাদ মুসা অবশ্যই জানে। সে লিন্ডাকে নিয়ে টেরেক স্টেটে ঢুকবার জন্যে সামনের গেট অবশ্যই ব্যবহার করবে না। তাহলে কি পুলিশ এসেছে? হতেও পারে। রবার্তোরা রাস্তা ছেড়ে দিয়ে পাশে একটা টিলার পাশে গুটি মেরে বসল। 1 মিনিটও গেল না, গেট দিয়ে পুলিশের 2টি জিপ এবং 2টি বড় ক্যারিয়ার প্রবেশ করল। পুলিশের গাড়িবহর এগোচ্ছে ওভান্ডোদের বাড়ির দিকে। তার উপর নির্দেশ, পুলিশকে ভাতা দিতে হবে ওভান্ডোদের বাড়ি যাওয়া থেকে। কিন্তু কিভাবে এটা সম্ভব? পুলিশের সংখ্যা 30-এর বেশি হবে। পুলিশরা যেহেতু গাড়ির প্রোটেকশন এবং আড়াল অবস্থায় আছে, তাই তাদের স্টেনগানের প্রথম আক্রমণে কজনকেই বা তারা নিষ্ক্রিয় করতে পারবে। কিন্তু তারপরেই তারা অ্যাকশনে আসবে। তাদের হাতে গাড়ি থাকায় তারা সুবিধা বেশি পাবে। তার ফলে পুলিশদেরকে ওভান্ডোদের বাড়ি যাওয়া থেকে বিরত রাখা যাবে না। এই অবস্থায় পুলিশকে দুদিক থেকে আক্রমণ করে কাবু করতে পারলে আহমাদ মুসার জন্য নিরাপদে অপেক্ষা করার একটা সুযোগ সৃষ্টি হতে পারে। এই চিন্তা করে রবার্তো তার মোবাইলে ফোন করল লিওনার্দোকে। তাকে বলল তার চিন্তার কথা। লিওনার্দো সব শুনে তাকে বলল, রবার্তো যে প্রস্তাব দিয়েছে সেটা এখন বেস্ট বিকল্প। কিন্তু পুলিশের লড়াইয়ে নামলে আহমাদ মুসাকে ফাঁদে আটকাবার আমাদের পরিকল্পনা মাঠে মারা যেতে পারে। একটাই শুধু আশা, আমরা যদি পুলিশের ঝামেলাটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে পারি, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হতে পারে। উত্তরে রবার্তো তাকে বলল, আসুন আমরা এই চেষ্টাই করি। ও প্রান্ত থেকে লিওনার্দো সম্মতি জানালো, ঠিক আছে, আসছি। টেরেক স্টেটে ঢোকার পর পুলিশের গাড়ি ধীর গতিতে এগোচ্ছে। রবার্তো তার 2 সাথীদের নিয়ে যতটা সম্ভব দেহ গুটিয়ে মাথা নিচু করে দ্রুত এগিয়ে চলল গাড়ির পেছনে। গাড়ির সাথে একটা অনুকূল অ্যাঙ্গেলে আসার পর তার 2 সাথীকে লক্ষ্য করে বলল, তোমরা গাড়িগুলোর উপরের অংশে ফায়ার করো, আর আমি গাড়িগুলোর টায়ার কতটা নষ্ট করা যায় দেখি। রবার্তোদের ফায়ার শুরু হলো। গাড়িগুলো তখন ওভান্ডোদের বাড়ির পথে অর্ধেকেরও বেশি এগিয়েছে। রবার্তোদের ফায়ার শুরু হবার সাথে সাথে 4টি গাড়ি থেমে গেল। 2টি টায়ার ফাটার শব্দ হলো, তাও পেছনের 2টি ক্যারিয়ারের। গাড়ির উপর গুলিবর্ষণ চলতে থাকলো অবিরামভাবে, যাতে ওরা গাড়ি থেকে নেমে পজিশন নেওয়ার সুযোগ না পায়। আর যদি গাড়ির ওপাশে ওরা নামবার চেষ্টা করে, তাহলে লিওনার্দো ওদের টার্গেট করবে। রবার্তোর এই চিন্তার সাথে সাথে ওপার থেকে অনেকগুলো স্টেনগান গর্জন করে উঠল। গাড়ির আরও কয়েকটি টায়ার ফাটার শব্দ হলো। গাড়ি থেকে কোনো গুলি হচ্ছে না। এদিকে থেকে রবার্তো ওদিক থেকে লিওনার্দো গুলিবর্ষণ অব্যাহত রেখে গাড়ির দিকে এগিয়ে আসছে। তাদের টার্গেট গাড়িগুলোকে 4 দিক থেকে ঘিরে ফেলে লড়াইটাকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাওয়া। কারণ তাদের দরকার তাড়াতাড়ি লড়াই সমাপ্ত হওয়া। কিন্তু রবার্তো ও লিওনার্দো গাড়ির কাছাকাছি পৌঁছতেই 4টি গাড়ি থেকে একসাথে গুলিবর্ষণ শুরু হলো। রবার্তো ভাবল, পুলিশ তাদের কাছে আসারই অপেক্ষা করছে, যাতে তারা টার্গেট সুনির্দিষ্ট করতে পারে। কিন্তু তাদের টার্গেট সুনির্দিষ্ট হচ্ছে না। পুলিশকে এলোপাথারি গুলি ছুটতে হচ্ছে। গাড়ি 4টি ঝাঁঝরা হয়ে গেল, কিন্তু পুলিশ কয়জন আহত নিহত হয়েছে বুঝতে পারল না রবার্তোরা। তবে পুলিশ অবরুদ্ধ হয়ে বেকায়দায় পড়েছে নিঃসন্দেহ। আবারও হঠাৎ পুলিশের গুলিবর্ষণ একসাথে বন্ধ হয়ে গেল।
লিওনার্দো রবার্তোকে টেলিফোনে জানালো পুলিশ আমাদের আরও ক্লোজ করতে চাচ্ছে তাদের কাছে। এর অর্থ তাদের আরও সুনির্দিষ্ট হওয়ার সুযোগ দেয়া অথবা লড়াই লঙ্গার করার জন্যে তাদের গুলি তারা সাশ্রয় করতে চাচ্ছে। রবার্তো বলল, এ সুযোগ তাদের দেয়া যাবে না বস। সময় পেলে টেলিফোন করে আরও পুলিশ তারা আনবে, আমরা তাতে বিপদে পড়ব। আমার প্রস্তাব হলো আমরা চারদিক থেকে গুলি অব্যাহত রাখি আর কয়েকজন ক্রলিং করে গিয়ে গাড়ি দখল করুক। এই অন্ধকারে ওদের চোখকে ফাঁকি দেওয়া যাবে। তাছাড়া ওদের নজর থাকবে গুলির উৎসের দিকে। লিওনার্দো বলল টেলিফোনে, ঠিক আছে, আমি 5 জনকে পাঠাচ্ছি, তুমি একজনকে পা। হঠাৎ কণ্ঠ থেমে গেল লিওনার্দোর। ওভান্ডোদের বাড়িতে প্রায় এসে গেছে আহমাদ মুসা। 200 গজ দূরেও আর নয় বাড়িটা। হঠাৎ প্রচণ্ড গোলাগুলির শব্দে থমকে দাঁড়াল আহমাদ মুসা, লিন্ডা এবং ক্রিস্টিনা। আগে হাঁটছিল আহমাদ মুসা, পেছনে ক্রিস্টিনা, সবার শেষে লিন্ডা। রবার্তো ধারণায় ঠিক। আহমাদ মুসা টেরেক এস্টেটে প্রবেশ করেছে গোপন দরজা দিয়ে। দরজাটা ধ্বংসপ্রাপ্ত দুর্গ থেকে সোজা পূর্ব দিকের প্রাচীরে। গোপন দরজার জায়গাটা সমুদ্র তীরের কোস্টাল হাইওয়ে এবং টেরেক এস্টেটের মাঝখানে রয়েছে ভাঙ্গা মিনারের মতো একটা উঁচু স্থাপনা। একসময় এটা বাতিঘর ছিল বলে মনে করা হয়। ভাঙ্গা মিনারটি টেরেক এস্টেটেরই অংশ। টেরেক এস্টেটের প্রাচীর এবং ভাঙ্গা মিনারের পশ্চিম দেয়াল একই। এই দেয়ালের মাঝ বরাবর প্রায় 6 ফুট উঁচুতে দেখা যাবে একটা মরিচ ধরা পেরেকের মাথা, আর ঠিক তার নিচে মেঝে থেকে 2 ফুট উপরে 2.5 বর্গফুট আয়তনের একটা জানালা। জানালাটা ভারী স্পাতের প্লেট দিয়ে ঢাকা। এটাই টেরেক এস্টেটে ঢোকার গোপন দরজা, স্প্রিং লকের দ্বারা নিয়ন্ত্রিত। পেরেকের মাথাটা টানলে দরজা উপরে উঠে যায়। দরজা পার হয়ে ওপারে গিয়ে দরজাটা টেনে নিচে নামিয়ে আনলে পেরেকটা আবার ভেতরে ঢুকে গিয়ে দরজা বন্ধ রাখে। ভেতরের পাশেও অনুরূপ পেরেকের সুইচ আছে। গুলিগোলার শব্দে থমকে দাঁড়িয়েছে আহমাদ মুসা। শব্দলক্ষ্যে ফিরে তাকালো, বলল, লিন্ডা, সংঘর্ষটা চলেছে টেরেক এস্টেটের ভেতরে 2 গ্রুপের মধ্যে। আমি মনে করছি এই সংঘর্ষের সাথে ওভান্ডোদের সম্পর্ক আছে। তোমরা এসো, আমার সাথে দৌড়াও। বলে আহমাদ মুসা ছুটল ওভান্ডোদের বাড়ির দিকে। দাঁড়ালো গিয়ে ওভান্ডোদের গেটে। দরজা বন্ধ, বাইরে কেউ নেই, ভেতরেও কোনো সাড়া শব্দ নেই। তাহলে ঘুমোচ্ছে কি সবাই? সংঘর্ষটা তাহলে কাদের মধ্যে? গেটে কয়েকবার করাঘাত করল, কেউ সাড়া দিল না। ইতোমধ্যে লিন্ডা ও ক্রিস্টিনা এসে আহমাদ মুসার পাশে দাঁড়িয়েছে। আহমাদ মুসা তার দিকে মুখ ঘুরিয়ে বলল, লিন্ডা, এটাই ওভান্ডোদের বাড়ি। দুর্গ থেকে সরে আসার পর এখানে একটা বাড়ি বানানো হয়, সেটাও ভেঙে গেলে পরে এই বাড়িটি বানানো হয়েছে। কথা শেষ করে আহমাদ মুসা বলল, লিন্ডা, ক্রিস্টিনা, তোমরা এখানে দাঁড়াও বা আসতে পারো। ওদিকে গিয়ে ডেকে দেখি ওখান থেকে ওদের জাগানো যাবে না। আমাদের ভয় করছে, আমরা আপনার সাথে যাব। বলে লিন্ডা ও ক্রিস্টিনা হাঁটা শুরু করল আহমাদ মুসার পেছনে পেছনে। ওভান্ডোর ঘরটা বাড়ির দক্ষিণ দিকের একেবারে মাঝামাঝি জায়গায়। আহমাদ মুসা গিয়ে দাঁড়ালো ওভান্ডোর দরজা বরাবর নিচে। ওভান্ডো থাকে দোতলায়, লোহার গরাদে ঢাকা। আহমাদ মুসা সেখানে দাঁড়িয়ে উপর দিকে চোখ তুলে থেকে একতলার গরাদের ফাঁক দিয়ে আলো দেখতে পেল। কথার অস্পষ্ট শব্দও তার কানে এলো। যে ফাঁক দিয়ে আলো আসছে সে ফাঁকে চোখ লাগালো আহমাদ মুসা। ফ্যামিলি গ্যাদারিংয়ের সবচেয়ে বড় লাউঞ্জ এখানে, এবং এখানেই বাড়ির আন্ডারগ্রাউন্ড সেন্টারে নামার গোপন শ্রেণীপথ রয়েছে। আহমাদ মুসার চোখ লাগিয়ে পরিষ্কার কিছু দেখতে পেল না, তবে বুঝল লোকজন রয়েছে ভেতরে। আহমাদ মুসা হাত দিয়ে নক করল লোহার গরাদে, কোনো ফল হলো না। অবশেষে জানালার গরাদে ধাক্কালো এবং গরাদের ফাঁকে মুখ নিয়ে ওভান্ডো ওভান্ডো বলে ডাকা শুরু করল। মিনিট খানেক পরে লোহার গরাদটা 2 ইঞ্চি খুলে গেল। বাইরে অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছে না। কণ্ঠ ভেসে এলো, কে? আহমাদ মুসা ভাই? ভয়ার্ত কণ্ঠ ওভান্ডোর। হ্যাঁ, আমি আহমাদ মুসা ওভান্ডো, বলল আহমাদ মুসা গরাদের ফাঁকে মুখ নিয়ে। সঙ্গে সঙ্গেই গোটা জানালাটা খুলে গেল। দেখা গেল ভেতরে পরিবারের সবাই, ভয়ে কুঁকড়ে আছে সকলে। জানালা খুলতে আহমাদ মুসা দ্রুত কণ্ঠে বলল, ওভান্ডো, তাড়াতাড়ি গেট খুলে দাও, কথা পরে বলছি। ভাইয়া, আপনি গেটে যান, আমি যাচ্ছি গেটে, বলে ওভান্ডো ঘুরে দাঁড়িয়ে ছুটল। আহমাদ মুসারাও ছুটল গেটের দিকে। গেট খুলল ওভান্ডো, তার সাথে পরিবারের সবাই হাজির। ওভান্ডো জড়িয়ে ধরল আহমাদ মুসাকে, শিশুর মতো কেঁদে উঠল। বলল, আপনি ফেরেশতা ভাইজান,
আল্লাহ আপনাকে ঠিক সময়ই পাঠিয়েছেন। ভয়ে কুঁকড়ে যাওয়া ওভান্ডোর বোন লিসা মুখে ওড়না দিয়ে কান্না চাপার চেষ্টা করছে। ওভান্ডোর মা, দাদি, স্ত্রী সবার চোখেই পানি। আর এদিকে লিন্ডা ও ক্রিস্টিনা বিস্ময় ভরা চোখে দেখছে পরিবারের সবাইকে। আহমাদ মুসা ওভান্ডোর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ওভান্ডো, এখন ভয় বা আবেগ প্রকাশের সময় নয়, তুমি বলো কি ঘটেছে। ওভান্ডো চোখ মুছে বলল, সরি। তারপর সে কোনো অজ্ঞাত শত্রু কর্তৃক তাদের বাড়ি ঘিরে ফেলার কথা, দরজা ধাক্কানির কথা এবং ওদের দরজা খোলার নানা চেষ্টার বিবরণ দিয়ে বলল, হঠাৎ করে এই সংঘর্ষ এখানে শুরু হয়ে গেছে। আমরা কিছুই বুঝতে পারছি না। তবে এটুকু বুঝতে পারছি, এই সংঘর্ষ শুরু না হলে ওরা এতক্ষণে আমাদের দরজা ভেঙে বাড়িতে ঢুকে যেত। তোমরা কি পুলিশে টেলিফোন করেছিলে? জিজ্ঞেস করল আহমাদ মুসা। হ্যাঁ, লিসা টেলিফোন করেছিল, বলল ওভান্ডো। আহমাদ মুসা তাকালো লিসার দিকে। লিসা চোখ মুছছিল, বলল, ভাইয়া, আমি টেলিফোন করেছিলাম প্রধানমন্ত্রীকে, ফাতিমার আব্বাকে। উনি সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠাচ্ছেন বলেছিলেন। ধন্যবাদ, তুমি ঠিক জায়গায় টেলিফোন করেছিলে। পুলিশের কাছে টেলিফোন করলে পুলিশ অতটা গুরুত্ব নাও দিতে পারত। একটু থেমে ওভান্ডোর দিকে তাকিয়ে বলল, সন্দেহ নেই ওভান্ডো, পুলিশের সাথে সে অজ্ঞাত শত্রুদের সংঘর্ষ হচ্ছে। তবে আমি মনে করি শত্রু অজ্ঞাত নয়, মাফিয়া অর্থাৎ কিনিক কোবরা সদস্যরা এখানে অভিযানে এসেছে। কিনিক কোবরা? বিস্মিত ওভান্ডোর মুখে প্রশ্ন ফুটে উঠল। তোমার প্রশ্নের উত্তর পরে হবে, বলে সকলকে উদ্দেশ্য করে লিন্ডা ও ক্রিস্টিনাকে দেখিয়ে বলল, এদের আপনারা ভেতরে নিয়ে যান, এদের পরিচয় এদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। আমি ওদিকে যাই, কি ঘটছে দেখি। পুলিশকে ওরা কাবু করতে পারলে ওরা হামলা করবে এখানে। আহমাদ মুসা তার মিনি মেশিনগান উজি হাতে নিয়ে ঘুরে দাঁড়িয়ে চলতে গিয়েও থমকে দাঁড়ালো। বলল ওভান্ডোকে, তুমি ঘর থেকে আমার M10টা এনে দাও। ম্যাগাজিন ঠিক আছে কিনা দেখো। ওভান্ডো ছুটল ভেতরে। ওভান্ডোর মা লিন্ডাকে লক্ষ্য করে বলল, মা, তুমি ভেতরে এসো, বলে নিজের এবং পরিবারের সবার পরিচয় দিল লিন্ডাকে। মা, আমার পরিচয়টা? আমি দেখছি পরিবারের বাইরের হয়ে গেলাম। ঠোঁটে হাসি টেনে বলল আহমাদ মুসা। মিষ্টি হাসল ওভান্ডোর মা, বলল, তুমি আমার বড় ছেলে। আমার এই নতুন মা তা ভালো করেই জানে, পরিচয় দিতে হবে না। আমি কিন্তু মা আপনার সবচেয়ে বড় সন্তান। মিস্টার আহমাদ মুসা ভাইয়া নিশ্চয় বয়স আমার ছোট হবেন, বলল লিন্ডা ওভান্ডোর মাকে লক্ষ্য করে। নিশ্চয় মা, ওয়েলকাম, বলে ওভান্ডোর মা 2 হাত বাড়ালো লিন্ডার দিকে। লিন্ডা গিয়ে জড়িয়ে ধরল ওভান্ডোর মাকে। লিন্ডা একে একে দাদি, ওভান্ডোর স্ত্রী জ্যাকি, লিসা সবাইকে জড়িয়ে ধরল। লিসা লিন্ডাকে ছেড়ে দিয়ে কাছে টেনে নিল ক্রিস্টিনাকে, বলল, মামুনি, আমি তোমার আন্টি। দাদি এ মুহূর্তে লিন্ডা ও ক্রিস্টিনা যে আদর পেল 1 মাসেও তা আমি পাইনি। তাই তো মানুষ বলে রক্তের টান সবচেয়ে বড় টান। কৃত্রিম অভিমানের স্বরে বলল আহমাদ মুসা। যে সব সময় মারামারি আর গোলাগুলি নিয়ে থাকে সে মানুষের আদর মমতা বুঝবে কি করে? যাক সে কথা ভাই, রক্তের টানের কথা বলছো কেন? লিন্ডা কে? এ সময় M10 নিয়ে হাজির হলো ওভান্ডো। আহমাদ মুসা তার হাত থেকে M10 নিয়ে নিল, বলল দাদির কথার উত্তরে, দাদি, এ প্রশ্নের জবাব আমার চেয়ে লিন্ডাই ভালো দিতে পারবে। বলে ঘুরে দাঁড়াতে যাচ্ছিল আহমাদ মুসা। ওভান্ডো বলল, ভাইয়া, আমি আপনার সাথে যাব, আমার জন্য স্টেনগান নিয়ে এসেছি একটা। আহমাদ মুসা থেমে গিয়ে শক্ত দৃষ্টিতে ওভান্ডোর দিকে তাকিয়ে বলল, এত বড় বাড়িতে এই পরিস্থিতিতে এতগুলো জীবনের পাহারায় একজন পুরুষ কি থাকা উচিত নয় ওভান্ডো? ওভান্ডো মুখ নিচু করল, কিছু বলতে পারল না। আহমাদ মুসা আবার ঘুরে দাঁড়াতে যাচ্ছিল। ওভান্ডোর দাদি বলে উঠল আহমাদ মুসাকে লক্ষ্য করে, ভাই, তুমি তো কারো মমতা ভালোবাসার দিকে এক বিন্দুও তাকাও না। এই তো ওভান্ডোর মমতাকে তুমি কর্তব্যের হাতুড়ি দিয়ে কিভাবে গুড়িয়ে দিলে? আহমাদ মুসা থমকে দাঁড়িয়েছিল, বলল, মমতা ভালোবাসার সুশীতল অঙ্গন সবার জন্য নয় দাদি। আহমাদ মুসা ঘুরে দাঁড়িয়ে দ্রুত হাঁটতে শুরু করল। সবার অপলক দৃষ্টি আহমাদ মুসার দিকে। ওভান্ডোর দাদি বলে উঠল, আমার কর্তব্য পাগলে ভাইটিকে দেখলে মনে হয় সে অন্য কোনো কিছুর তোয়াক্কা করে না, কিন্তু তার ভেতরে রয়েছে কান্নার এক সাগর। কান্নার এ বুভুক্ষা মমতার পিয়াসী। ধীর স্বগতোক্তির মতো কণ্ঠস্বর ওভান্ডোর দাদির।
দক্ষিণ দিক থেকে ভেসে আসা অবিরাম গুলিবর্ষণের উত্তপ্ত তরঙ্গ বেসুরো লাগলো ওভান্ডোর দাদির মমতার সুর। ওভান্ডো ধীরে ধীরে এগিয়ে দরজা বন্ধ করতে করতে বলল, ভাইয়াকে জীবন মৃত্যুর খেলায় ঠেলে দিয়ে এভাবে তার পেছন থেকে দরজা বন্ধ করতে খুব খারাপ লাগছে। আহমাদ মুসা সবার জন্য ভালো তাই চিন্তা করে ওভান্ডো, বলল ওভান্ডোর মা। শুধু নিজের ভালোটা ছাড়া আম্মা, বলল ওভান্ডো দরজা বন্ধ করে ফিরতে ফিরতে। আমি পারবো না, কিন্তু তোর কথার জবাব আমার ওই ছেলের কাছে আছে, বলে ওভান্ডোর মা লিন্ডার এক হাত ধরে বলল, চলো মা। ওভান্ডোর মা লিন্ডাকে নিয়ে হাঁটা শুরু করল, তার সাথে চলল ক্রিস্টিনাও। ওদিকে আহমাদ মুসা ওভান্ডোদের বাড়ির এলাকা পার হবার পর সংঘর্ষের স্থানটাকে মোটামুটি চিহ্নিত করে নিয়ে দ্রুত পৌঁছাবার জন্যে মাঠের মধ্য দিয়ে ছুটল। রাস্তা দিয়ে গেলে 1.5 গুণ রাস্তা বেশি অতিক্রম করতে হয়।